সে আর শোনা গেল না। খাটিয়ায় চিত হয়ে পড়ে আছে আমাদের হারুদা। নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি একটি ভূতের গল্প নিয়ে। আগের বার যে গল্পটি বলেছিলাম সেটি ছিল নিশি ডাক, আর আজকের যে গল্পটি বলবো সেটির নাম হচ্ছে নিশির ডাক। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। আমরা তখন ক্লাস 7-এ পড়ি। জায়গাটা কলকাতার কাছে হলেও বেশ গ্রাম গ্রাম। পশ্চিমে গঙ্গা, সেদিকে সব মন্দির, বাগান বাড়ি, বাঁশ, বিচালির গোলা। পশ্চিম থেকে একটিমাত্র পিচ বাঁধানো রাস্তা পূর্বে বাস রাস্তার দিকে চলে গেছে। বাকি সব অলিগলি। পাকা বাড়ি, সাবেককালের বাড়ি অনেক ছিল, আর সেই সঙ্গে ছিল টিন, টালি, খড়ের চালা, বড় বড় গাছ, নিম, তেঁতুল, বট, অর্জুন, জংলা, সব বসতি বাগান। এই সমস্ত। একটা বাগান ছিল, সেখানে শুধু কুল গাছ। আমরা সেখান থেকে শীতকালে কুল চুরি করে খেতাম। পরিমালি তাড়া করলে মারতাম দৌড়। ধরবে কি করে? আমরা যে ছোট ছিলুম, হরিণের মতন দৌড়াতে পারতুম। কিছু না পেলে হরিদা চিৎকার করে বলতো, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া, দাঁড়া, মা কালীকে বলে দেবো। সেই সময় একদিন আমাদের বন্ধু মহলে খবর উঠে গেল, আজ রাতে নিশির ডাক বেরোবে। আজ অমাবস্যা। সেটা কি জিনিস? বিমানই এই গোপন খবরটা এনেছিল। সে সব জানে। বিমান বললে, জমিদার অনাদি মল্লিকের এখন তখন অবস্থা, কত বড় বাড়ি, বিষয় সম্পত্তি, ঘোড়ার গাড়ি, তাকে তো সহজে মরতে দেওয়া যায় না। ডাক্তার বুদ্ধি সব জবাব দিয়ে গেছেন। তাই এই শেষ চেষ্টা, অন্যের পরমায়ু কেড়ে নিয়ে তাকে বাঁচানো হবে। এক তান্ত্রিক এসেছেন পশুপতিনাথ পাহাড় থেকে। সারা গায়ে তেল সিঁদুর মেখে তিনি রাত 12টা থেকে 2টোর মধ্যে পথে বেরোবেন। হাতে থাকবে জল সমেত মুখ খোলা একটা ডাব। তিনি পল্লীবাসী সকলের নাম ধরে ডাকতে থাকবেন একে একে। প্রত্যেকের নাম 3 বার করে ডাকবেন। যেই কেউ সাড়া দেবে, অমনি ডাবের খোলার মুখটা টপ করে চাপা দিয়ে দেবেন। অমনি তার প্রাণ ওই ডাবের জলে আবদ্ধ হয়ে যাবে। ওই জল মল্লিক মশাইকে খাওয়ালে তিনি বেঁচে উঠবেন, আর মারা যাবে না। খুব সাবধান, আজ আমরা সারা রাত জেগে থাকবো। ঘুমের ঘরে ডাক শুনে সারা দিয়েছিস কি মরেছিস? পশুপতিনাথের তান্ত্রিক আমাদের নাম জানবে কি করে? এ পাড়ার লোকই জানিয়ে দেবে, লিস্ট ধরিয়ে দেবে। বাড়িতে এসে মাকে খুব চুপি চুপি কথাটা বললুম। বাবা খুব কড়া মানুষ। ভূত প্রেত তন্ত্র মন্ত্র মানেন না। শুধু বলবেন, অঙ্ক কষো অঙ্ক, অঙ্কই জীবন, অঙ্কই ভগবান। আর ওই অঙ্কটাই আমি পারি না। তাই বাবাকে না বলে মাকে বললুম। তাছাড়া মায়ের চেয়ে বড় বন্ধু মানুষের আর কে আছে? মা খুব ভয় পেলেন। মায়ের ছেলেবেলায় এরকম একটা ঘটনা ঘটেছিল। মা এইসব অলৌকিক ব্যাপার খুব বিশ্বাস করেন। সিঙ্গুরে একবার ভুলভুলাইয়া ভূত মাকে সারা রাত জঙ্গলে ঘুরিয়েছিল। 8 মাইল দূরে মায়ের বাড়ি। মা কিন্তু কিছুতেই পৌঁছাতে পারলেন না। ভুল রাস্তায় সারা রাত টক্কর মারলেন। সব শুনে মা বললেন, আমরা তো জেগে থাকবই, তবে একজনকে নিয়ে আমার ভয়। সে তোর বাবা। যদি জানতে পারে সারা রাত লাঠি হাতে রাস্তায় রকে বসে থাকবে, এলেই পিটিয়ে শেষ করে দেবে। তারপর যা হয় হবে। না জানানোই ভালো। সেখানেও ভয়। ঘুমের ঘরে ডাক শুনে উত্তর দিয়ে দিলেই গেল। আমি বললুম, বাবার পাশে আমিই তো শুই, জেগেই থাকবো। যদি দেখি উত্তর দিতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরবো। আমাদের রাত জাগার সব পরিকল্পনা প্রস্তুত। বিকেলে বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারে বটতলায় বসে ওই আলোচনাই হচ্ছিল। সন্ধে হব হব বাড়ি ফিরে এলুম। চারপাশ এর মধ্যে কেমন যেন থমথম করছে। কালীবাড়িতে অমাবস্যার রাতে পুজোর আয়োজন হচ্ছে দেখে এসেছি। অন্য অমাবস্যায় আমরা বন্ধুরা গাওয়া ঘিয়ে ভাজা লুচি ভোগ খাওয়ার লোভে ঠিক হাজির হয়ে যেতুম। সে রাত 12টাই হোক না কেন, 1টাই হোক না কেন, আজ আর কোনো বেরোনো টেরোনো নয়।
টাইট হয়ে বসে থাকতে হবে বাড়িতে। অমাবস্যার রাত অন্ধকার হয় ঠিকই, তবে আজ যেন আলকাতরার মতো রাত। ঘরের জানলায় আকাশটা আটকে যাচ্ছে, মনে হচ্ছে ওইখানেই শেষ, ওর পরে আর কিছুই নেই। মাথা ঠুকে যাচ্ছে, তারাগুলো যেন আগুনের মতন জ্বলছে ধকধক করে। রাস্তাতেও আজ যেন তেমন লোকজন চলাচল নেই। রাত 9টার আগেই সব যেন নিঝুম মেরে গেল। দোকানপাট বন্ধ, মিষ্টির দোকানের পেছন দিকের এরা বেড়ার দরজা খোলা। মাঠে আলো পড়েছে, মজা পুকুর, উঁচু গাছের ঝোপ, এইসবই আমি দেখতে পাচ্ছি আমাদের রান্নাঘরের জানলায় বসে। রাত 10টার সময় মা বললেন, দেখছিস পলাশ, আজ এরই মধ্যে ঘুমে শরীর ভারী হয়ে আসছে, তোর কিছু মনে হচ্ছে না? মনে হচ্ছে না আবার? ইতিহাস পড়ছিলুম, এমন ঢুল ধরলো মাথা কাই করে দেয়ালে ঠুকে গেল। তাই তো ওই জানলায় এসে বসে আছি। বুঝতে পারছিস ব্যাপারটা? সারা পাড়াটাকে মন্ত্রের প্রভাবে আচ্ছন্ন করে দিচ্ছে আস্তে আস্তে। কিভাবে করে মা? আমি জানি, খুব একটা উঁচু জায়গায় উঠে বিশাল একটা ধুনুচিতে আগুন জ্বালিয়ে ধুনো দিতে থাকে, আর তার সঙ্গে মন্ত্র। যেদিকে বাতাস সেদিকেই যায়। ঘুম পায়, বেশ একটা সুখ সুখ লাগে। এই সুখের মধ্যে থেকে একজন চলে যায়। এর হাত থেকে বাঁচার উপায়? আমার জানা আছে, লঙ্কা পোড়া। দাঁড়া, হাঁটুতে কয়েকটা লঙ্কা পোড়ায়, সব প্রভাব কেটে যাবে। কিছুক্ষণের মধ্যেই বাড়ি শুদ্ধ সবাই হাঁচি আর কাশিতে অস্থির। আমাদের পুষিটা এক পাশে থুপসি মেরে ঘুমোচ্ছিল, ফিচ ফিচ করে হাঁচতে হাঁচতে উঠে বসলো। অবাক হয়ে গেছে, রাত 10টার সময় এ আবার কি? বাবা বাইরের ঘর থেকে ছুটিলেন। কি করছো তুমি? এরপর লোকে যে ধারায় ডায়েরি করবে আমাদের নামে। মা শুধু গম্ভীর মুখে একটা কথাই বললেন, যা করছি সব জীবনের মঙ্গলের জন্যই। এর চেয়ে আর আর অমঙ্গল কি হতে পারে? বলে বাবা উদ্দাম কাশতে কাশতে পালিয়ে গেলেন। মন্দিরে অমাবস্যা রাতের পুজো শুরু হয়ে গেছে। কাঁসর ঘণ্টা জগজম্পের শব্দ ভেসে আসছে। রাত 11টার সময় রোজ যেমন আমরা শুয়ে পড়ি সেই রকমই শোয়া হলো। আলো টালো সব নিভে গেছে। এক বিছানায় বাবা আর আমি পাশাপাশি, আর এক বিছানায় মা। দোতলার ঘর, ঠিক নিচেই রাস্তা। গরমকাল, জানালা টানালা সব খোলা। বাবার শ্বাস প্রশ্বাস যেই বড় হলো, মা মশারির ভেতর থেকে ফিস ফিস করে ডাকলেন, পলাশ, সব ঠিক আছে মা? সাবধান, সজাগ থাকিস। ঠিক আছে মা। বাবা পাশ ফিরলেন। আমরা দুজনেই চুপ করে গেলুম। মন্দিরের আরতি শেষ, রাত নিঝুম। কোথাও একটা কুকুরও ডাকছে না আজ। শুধু দেয়াল ঘড়িটা ঠকাস ঠকাস করে শব্দ ট্যাং করে বাজলো। ঘুমে চোখ জড়িয়ে আসছে, আর বোধহয় জেগে থাকতে পারলাম না। আমাকে সাবধান করে মা নিজেই ঘুমিয়ে পড়েছেন। জোরে জোরে শব্দ পাচ্ছি, ভীষণ ভয় করছে আমার। রাত 1:30, আজ বোধহয় নিশি বেরোলো না, সবটাই গুজব। এমনও হয় নাকি? এইসব ভেবে ভেবে কবে পাশ ঘুরে শুয়েছি, এমন সময় দূরে কোথাও চিৎ করে একটা শব্দ হলো। আমার কান খাড়া, বিছানায় হাত শোয়া। গম্ভীর গলায় এই টেনে টেনে সুর করে ডাকতে লাগলো, গলাটা ক্রমশ এগিয়ে আসছে, ডাকতে ডাকতে। আমাদের বাড়ির সামনে বাবার নাম ধরে ডাকছে। আমার হাত বাবার ঠোঁটের কাছে, এমন হলেই চেপে ধরব। খুব ইচ্ছে করছে জানলা দিয়ে উঁকি মেরে দেখি। ভীষণ উত্তেজনা হচ্ছে, বাবাকে ছেড়ে উঠতে পারছি না। ডাকটা ক্রমশ গঙ্গার দিকে চলে যাচ্ছে। শেষে আর শোনা গেল না। বাতাসের শাঁ শাঁ শব্দ, গঙ্গার শেষ রাতে স্টিমারের ভোগ। ডাকটা কি আবার এদিকে ঘুরে আসবে? এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি। পরের দিন বেশ বেলায় ঘুম ভাঙল। বাইরের রাস্তায় লোকজন হইচই,
রাতের অত বড় একটা ঘটনার কোনো চিহ্ন পড়েনি। আর একটু বেলা বাড়তেই পবিত্রদের বাড়িতে ছুট দিলুম। ওইখানে আমাদের আড্ডা বসে। তারপর ওইখান থেকেই কোমরে গামছা বেঁধে আমরা গঙ্গার দিকে চলে যাই। সেদিন আর কোনো আলোচনা নয়, একটাই বিষয়, নিশির ডাক। তুই কি সাড়া দিয়েছিলি? না, নিশি ডেকে ডেকে সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছিল। আমরা অনুসন্ধানে বেরোলুম। ডেকে ডেকে জিজ্ঞাসা করা তো যায় না, কে মারা গেছে, কেন কিছু হয়নি। এমনভাবে ঘুরে ঘুরে দেখতে হবে। এ পাড়া সে পাড়া, এগলি সেগলি ঘুরছি আমরা। জীবন স্বাভাবিক, কোথাও কিচ্ছু নেই। তার মানে সব বাজে, কোনো এক পাগলের কীর্তি। বিমান আবার সাহস করে দোতলার বারান্দা থেকে লুকিয়ে লুকিয়ে নিশি দেখেছে। পেটে খাটো, তার চৌকো, জটাজুটধারী এক জীব, দগদগে লাল, বেলুনের মতো রাস্তার এক হাত উপর দিয়ে ভেসে চলে যাচ্ছে। পাড়ার শেষ মাথায় রাস্তার কোলে দাঁড়িয়ে দুজন কাজের মেয়ে বলা বলি করছে। ফুলবাগানের হারু কাল শেষ রাতে হঠাৎ মারা গেছে। রাতে খাটিয়া পেতে দাওয়ায় শুয়েছিল। সুস্থ সবল একটা মানুষ, অসুখ নেই বিসুখ নেই। সকালে দেখা গেল বিছানায় মরে পড়ে আছে। ছোট ছোট হারুদার কুলবাগান, গাছের পর গাছ, গোল গোল পাতার ঝাঁক দিয়ে নেমে আসছে পুকুর সূর্যের আলো। ছায়া আছে, তবে কেমন শুকনো ছায়া। মাঝখানে একটা কুড়ে ঘর। খবর পেয়ে কিছু লোক এসেছে। খাটিয়ায় চিত হয়ে পড়ে আছে আমাদের হারুদা। চেহারাটা কাগজের মতন ফ্যাকফ্যাকে সাদা। সবাই বলা বলি করছে হার্ট অ্যাটাক। একমাত্র আমরাই জানি ব্যাপারটা কি। রাত 2টোর সময় মৃত্যুর কণ্ঠস্বর, হারু হারু। আদো ঘুম আদো জাগরণে একটু উত্তর, যাই। সব করে ডাবের খোলের মুখ বন্ধ। এখন ভাবি, এমনও হয়। কিন্তু তারপরে অনেক দিন অনাদি মল্লিক বেঁচে ছিল। শেষে তিনি আত্মহত্যা করেছিলেন। নমস্কার, যদি গল্প পাঠে ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।